আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 4 এপ্রিল 2021 রবিবার। আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র উৎপাদন এবং খরচ এই অধ্যায়ের প্রথম ক্লাসটা দিতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আগামীকাল থেকে আমাদের দেশে আবারও লকডাউন শুরু হতে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে সবাইকে অনলাইন ক্লাসের সাথেই সম্পৃক্ত থাকতে হবে। তো আশা করি আল্লাহ আমাদের সবাইকে এই মহামারী থেকে হেফাজত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া রেখে আমি এই অধ্যায়ে উৎপাদনের প্রথম ক্লাসটা আজকে আপলোড করব ইনশাআল্লাহ। তো উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদন বা প্রোডাকশন বলতে আমরা সাধারণত কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে বুঝে থাকি আমরা সাধারণত। তবে অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না, কারণ মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তাহলে মানুষ কি করতে পারে? মানুষ প্রকৃতি প্রদত্ত জিনিসকে রূপান্তর করতে পারে, একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করতে পারে, রূপান্তর করতে পারে। এই রূপান্তরের মাধ্যমে যদি উপযোগ সৃষ্টি হয়, উপযোগ সৃষ্টি হয় মানে কি? অভাব পূরণ হয়। এখান থেকে যদি মানুষ তৃপ্তি পায়, অভাবটা যদি কি হয়? পূরণ হয়, উপযোগ যদি কি হয়? সৃষ্টি হয়, তখন তাকে উৎপাদন বলা হয়। তাহলে উৎপাদনের সংজ্ঞা দিতে হলে দুটি বিষয় মনে রাখতে হবে। এক হচ্ছে রূপান্তর হতে হবে। রূপান্তর, উৎপাদনের সংজ্ঞা দিতে হলে দুটি বিষয় মনে রাখতে হবে, যে প্রকৃতি প্রদত্ত জিনিসকে রূপান্তর করতে হবে। আর এই রূপান্তরের মাধ্যমে যদি উপযোগ সৃষ্টি হয়, উপযোগ যদি কি হয়? সৃষ্টি হয়, তখন তাকে উৎপাদন বলা যাবে। তার মানে হচ্ছে উৎপাদন হতে হলে উৎপাদনের সংজ্ঞা দিতে হলে দুটি বিষয় মনে রাখতে হবে। একটি হচ্ছে রূপান্তর হতে হবে। শুধুমাত্র রূপান্তর হলে হবে না, রূপান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টি করতে হবে। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে লিখব: প্রকৃতি প্রদত্ত জিনিসকে রূপান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হলে তাকে উৎপাদন বলা হয়। যেমন মানুষ
বনের গাছ কেটে ফার্নিচার তৈরি করলো, টেবিল, চেয়ার, বেঞ্চ তৈরি করলো। তো এগুলো তৈরির মাধ্যমে কি হলো? এগুলো তৈরির মাধ্যমে মানুষের অভাব পূরণ হলো। মানে কি হলো? উপযোগ সৃষ্টি হলো। তখন এই যে রূপান্তর হলো, বনের গাছ কেটে আমরা ফার্নিচার বলতেছি, ফার্নিচারকে এখন গাছ বলতেছি না, কিন্তু কি বলতেছি? ফার্নিচার বলতেছি, অর্থাৎ টেবিল বলতেছি, চেয়ার বলতেছি, কারণ রূপান্তর হয়ে গেছে, উপযোগ সৃষ্টি হয়েছে। সুতরাং এটাকে উৎপাদন বলা হয় অর্থনীতিতে। তাহলে আমরা উৎপাদনের সংজ্ঞাটা শিখলাম, আমরা একটা উদাহরণও কি করলাম, দিলাম। অর্থনীতিতে বিভিন্ন দ্রব্য এবং সেবার কি হয়? উৎপাদন হয়। এখন উৎপাদনের 4টি কি আছে? উপাদান আছে। আমি উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। উৎপাদনের উপাদান, উৎপাদনের উপাদান। উৎপাদনের উপাদান হচ্ছে 4টি। কয়টি? উৎপাদনের 4টি উপাদান রয়েছে। উৎপাদনের 4টি উপাদান, এর মধ্যে প্রথমটি হচ্ছে ভূমি, ল্যান্ড। ভূমি উৎপাদনের প্রথম উপাদান হিসেবে আমরা চিহ্নিত করে থাকি ভূমিকে। তো ভূমি বলতে আমরা কি বুঝি? ভূমি বলতে আমরা সাধারণত ভূপৃষ্ঠকে বুঝে থাকি। ভূমি বলতে আমরা ভূপৃষ্ঠ, এর উপরিভাগ যেটা, মানে মাটিকে আমরা বুঝে থাকি ভূমি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠকে আমরা ভূমি বলে থাকি। তো অর্থনীতিতে ভূমি বলতে কি বোঝায়? তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমরা যা বুঝি অর্থনীতি তা বুঝে না। অর্থনীতি একটা ভিন্ন বিষয় কি করে তুলে ধরে, অথবা আমরা যা বুঝি তার থেকে আর একটু বেশি কি বুঝে অর্থনীতি বুঝে থাকে। এজন্য অর্থনীতিতে ভূমি বলতে কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে। তো প্রথম কথা হচ্ছে, অর্থনীতিতে ভূমি বলতে ভূপৃষ্ঠ আমরা যেটা বলেছি এটাকে বোঝায়। এটা ঠিকই আছে, কিন্তু তার চেয়ে কি বোঝায়? বেশি বোঝায়। আরো বিভিন্ন বিষয় অর্থনীতিতে ভূমির কি আওতাভুক্ত, আরো বেশি বিষয়। মানে ভূমির বিষয়টা অর্থনীতিতে ব্যাপক একটা বিষয়। ভূমি হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়। উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদ অর্থনীতিতে ভূমির আওতাভুক্ত। এখন উদাহরণ কি? উদাহরণ তুমি একটু থিঙ্কিং করো যে উৎপাদন করতে গিয়ে প্রাকৃতিক কি উপাদান আমরা ব্যবহার করে থাকি, প্রাকৃতিক কি উপাদানগুলো প্রয়োজন উৎপাদন করতে হলে। ভূমি আমরা উৎপাদন করতে হলে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক যে উপকরণ, যেমন আমরা একটা গাছ উৎপাদন করবো, একটা গাছ এর চারা তুমি কি করলা? রোপণ করলাম। এখন এই চারাটা অঙ্কুরিত হতে, এটা বীজ রোপণ করলাম, এই বীজ থেকে চারা হবে, চারা থেকে তারপরে গাছ হবে। এই পর্যায়টা সম্পন্ন করতে কি কি বিষয়ের প্রয়োজন, প্রাকৃতিক কি কি উপকরণ তার প্রয়োজন, এটা বীজটা অঙ্কুরিত হওয়া থেকে গাছ হওয়া পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত কি কি জিনিস প্রয়োজন। দেখো, সূর্যের আলো কিন্তু লাগে। সূর্যের আলো প্রাকৃতিক একটা উপাদান। তাহলে সূর্যের আলো অর্থনীতিতে
ভূমির অন্তর্ভুক্ত, কারণ এটা প্রাকৃতিক কি উপাদান। উৎপাদন কাজে এটা কি হয়, ব্যবহার করা হয়। উৎপাদন কাজে এটা লাগে সূর্যের আলো। তো সূর্যের আলো ভূমি অর্থনীতিতে। বাতাস, বাতাস থেকে সে বিভিন্ন উপকরণ খাদ্যদ্রব্য হিসেবে কি করে সে নিয়ে থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে যে খাদ্য গ্রহণ করে উদ্ভিদ, এখানে বিভিন্ন উপাদান সে কি করে গ্রহণ করে, এগুলোও কি ভূমির অন্তর্ভুক্ত। বৃষ্টির পানিটা কি ভূমির অন্তর্ভুক্ত বৃষ্টির পানি। তারপরে মাটি থেকে সে বিভিন্ন উপাদান সে কি করে গ্রহণ করে, নাইট্রোজেন, এগুলো কিসের অন্তর্ভুক্ত, ভূমির অন্তর্ভুক্ত। নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এ সমস্ত বাতাস থেকে যেগুলো গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন মানে বাতাস থেকে, তারপরে মাটি থেকে যেগুলো গ্রহণ করে, যে উপাদানগুলো গ্রহণ করে, এ সমস্ত বিষয় হচ্ছে অর্থনীতিতে ভূমির কি অন্তর্ভুক্ত। আমরা যে নদী নালা, পাহাড় পর্বত, এগুলা অর্থনীতিতে ভূমির কি আওতাভুক্ত। তাই দেখো ভূমির সংজ্ঞাটা কিন্তু ব্যাপক, ভূমির বৈশিষ্ট্যটা ব্যাপক অর্থনীতি। তাই আমরা ভূমির তো ভূপৃষ্ঠ বললাম, ভূপৃষ্ঠ, তারপরে পানি H2O বৃষ্টির পানি, কার্বন ডাই অক্সাইড CO2, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো অর্থনীতিতে ভূমির অন্তর্ভুক্ত। ভূমির কিন্তু স্থানান্তর সম্ভব হয় না। ভূমির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভূমির স্থানান্তর কি হয় না, সম্ভব হয় না। স্থানান্তর বলতে আমরা ভূপৃষ্ঠের কথা বলতেছি। ভূপৃষ্ঠে স্থানান্তর কি হয় না, সম্ভব হয় না। অর্থাৎ একটা জায়গার ভূমিকে অন্য জায়গায় কি করা যায় না, নেওয়া যায় না। ভূমি এর আয় বা ব্যয়কে অর্থনীতিতে খাজনা বলা হয়। ভূমির আয় অথবা ব্যয়কে কি বলা হয়, খাজনা, রেন্ট বলা হয়। তাহলে এটি বিষয় মনে রাখতে হবে, অর্থনীতিতে ভূমির আয় মানে ভূমির মালিক যে আছে, উনি এটা ভাড়া দিয়ে যে আয় উপার্জন করে, এটাকে বলা হবে ভূমির আয়। অর্থাৎ এটা তার খাজনা বাবদ কি আয় হয়েছে, এই আয়টার নাম হচ্ছে খাজনা। আবার ব্যয়টাকেও খাজনা বলবো, যে দিল, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা ভূমি কি করলো, ভাড়া নিল, সে এই ব্যয়টা বহন করলো, মালিককে দিল, তার হবে এটা খাজনা বাবদ ব্যয়। তাহলে ভূমি ব্যবহার করার জন্য ভূমির মালিককে যা দেওয়া হয় সেটা হচ্ছে কি খাজনা। এজন্য আমরা ভূমির আয়কে আমরা কি বলি, খাজনা বলি, অথবা ব্যয়কে কি বলি, খাজনা বলি। অর্থাৎ একজনের খাজনা বাবদ আয়, অন্যজনের খাজনা বাবদ ব্যয়। আমরা ভূমি আশা করি বুঝতে সক্ষম হয়েছি। আমরা ভূমির সংজ্ঞা দিব। উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়। আমরা ভূমির বিভিন্ন উদাহরণ কি করলাম, দিলাম। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বৃষ্টির পানি, বাতাস, সূর্যের আলো, এগুলো অর্থনীতিতে ভূমির অন্তর্ভুক্ত। 2 নম্বর উপাদানে যাচ্ছে। আরেকটি বিষয় মনে রাখা দরকার যে এখানে উপাদান এবং উপকরণ আমরা সাধারণত একই অর্থে ব্যবহার করি। উপাদান যে জিনিস, উপকরণ একই জিনিস, সাধারণত একই অর্থে ব্যবহার করি, তবে এদের মধ্যে পার্থক্য আছে। উপাদান যখন বলবো, যেমন এখানে ভূমি হচ্ছে উপাদান, আর এই ভূমির ভিতরে যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে উপকরণ। আমরা অনেক সময় উৎপাদনের উপকরণ ভূমিকে বলে থাকি, এটা ঠিক আছে।
উপকরণও বলতে পারি, উপাদানও বলতে পারি। তবে উপকরণকে উপাদান বলা যায় না, আর উপাদানকে উপকরণ বলা যায়। অর্থাৎ এগুলোকে আমরা উপাদান বলবো না, এগুলোকে উপকরণ বলবো। আর এটাকে উপাদান বলবো, ভূমিকে উপাদান বলবো, তবে উপকরণ বললেও ভুল হবে না। মানে উপাদানকে উপকরণ বলা যায়, আবার উপকরণকে আমরা উপাদান বলতে পারি না। তাহলে উপাদানের ভিতরে যেগুলো আছে, অনেক জিনিস আছে ভূমির ভিতরে, এই সমস্ত জিনিসগুলোকে এক একটি উপকরণ হিসেবে কি করা হয়, চিহ্নিত করা হয়। আমরা দ্বিতীয় উপাদানে যাচ্ছি, 2 হচ্ছে শ্রম, LABOUR, লেবার। তো শ্রম বলতে আমরা কি বুঝি? শ্রম বা লেবার বলতে বোঝায় উৎপাদন কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক প্রচেষ্টাকে। শারীরিক ও মানসিক প্রচেষ্টা, উৎপাদন কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক প্রচেষ্টাকে অর্থনীতিতে শ্রম বলা হয়। আমরা সাধারণত শ্রম বলতে শারীরিক পরিশ্রমকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতিতে শ্রম বলতে শারীরিক এবং মানসিক দুটো পরিশ্রমকে, দুটো প্রচেষ্টাকে শ্রম বলা হয়। কারণ উৎপাদন করতে শুধুমাত্র শারীরিক বা কায়িক পরিশ্রম সেটা হয় না, মানসিক পরিশ্রমও কি লাগে। যেমন একটি ফ্যাক্টরিতে তুমি উৎপাদন করবে, এখানে র ম্যাটেরিয়ালসগুলোকে কিভাবে মিক্স আপ করবে, কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে এটা উৎপাদন করার জন্য, এ সমস্ত বিষয় পরিকল্পনা করতে হয়। এই পরিকল্পনাতে মেধা খাটাতে হয়, বুদ্ধি খাটাতে হয়, পরিশ্রম করতে, মানসিক পরিশ্রম করতে হয়। টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন মানুষ কি করতে হয়, নিয়োগ দিতে হয়, ম্যানেজার নিয়োগ দিতে হয়, দক্ষ ব্যবস্থাপক নিয়োগ দিতে হয় এ সমস্ত পরিকল্পনা প্রণয়ন করার জন্য। তো এ সমস্ত এই যে মানসিক যে প্রচেষ্টা বা আরো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পরিকল্পনাকে গ্রহণ করতে হয়, নকশা প্রস্তুত করতে হয়, পরিকল্পনা প্রণয়ন করতে হয়, পরিশেষে এগুলোকে বাস্তবায়ন করতে হয়। তো এই সমস্ত বিষয় মানসিক যে পরিশ্রম, এটাও কিন্তু অর্থনীতিতে শ্রমের কি অন্তর্ভুক্ত। এই শারীরিক ও মানসিক প্রচেষ্টাকে অর্থনীতিতে কি বলা হয়, শ্রম বলা হয়। তো উৎপাদনের জীবন্ত উপাদান হচ্ছে শ্রম। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? তাহলে যেহেতু শ্রম বলতে আসলে মানুষকেই বোঝাচ্ছে, শ্রম কারা দেয়? শ্রমিক শ্রম দেয়। শ্রমিক কি করে? শ্রম দেয়। শ্রমিক কি? মানুষ। এজন্য উৎপাদনের জীবন্ত উপকরণ বা উৎপাদনের জীবন্ত উপাদান হচ্ছে কোনটা? শ্রম। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে শ্রমিক তার শ্রম বিক্রি করে, নিজেকে নয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানে সে কিসের বিনিময়ে সে বেতন পায়? তার শ্রমের বিনিময়ে বেতন পায়। সে কিন্তু নিজেকে বিক্রি করে না, সে তার শ্রমকে কি করে? বিক্রি করে উৎপাদন প্রতিষ্ঠানে। তো অর্থনীতিতে শ্রমের আয় বা ব্যয়কে মজুরি বলা হয়। শ্রমের আয় অথবা ব্যয়কে কি বলা হয়? মজুরি বলা হয়। মজুরি, ওয়েজেস, WAGES। অর্থনীতিতে শ্রমের আয় বা ব্যয়কে মজুরি বলা হয়, ওয়েজেস, WAGES, ওয়েজেস। শ্রমের আয় বা ব্যয়কে মজুরি বলা হয়। যেমন শ্রমিক বলবে আমার মজুরি বাবদ আয় হয়েছে, আর উৎপাদনকারী প্রতিষ্ঠান বলবে এই ব্যয়টা হচ্ছে মজুরি বাবদ ব্যয়। একজনের আয়, অন্যজনের কি? ব্যয়। তো শ্রমের আয় অথবা ব্যয়কে মজুরি বলা হয় অর্থনীতিতে।
শ্রমিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এই শ্রমের খরচটা তার পার্মানেন্ট খরচ হতে পারে, আবার চলতি খরচও হতে পারে। যদি পার্মানেন্ট শ্রমিক যদি হয়ে থাকে, এটা তার প্রতিষ্ঠানের জন্য স্থির খরচ হিসেবে কি হবে, বিবেচিত হবে। আবার যে কোনো সময় যদি শ্রমিককে ছাঁটাই করা যায়, তাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে সেটা তার পরিবর্তনশীল খরচ হিসেবে অন্তর্ভুক্ত হবে। যাক, এগুলো আমরা খরচ যখন পড়াবো আরো ডিটেলস আমরা আলোচনা করব। তাহলে আমরা 2 নম্বর উপাদান পড়লাম, শ্রমের সংজ্ঞা দিলাম, শ্রমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। এবার আসো আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর উপাদান, উৎপাদনের 3 নম্বর উপাদান হিসেবে মূলধনকে অভিহিত করা হয়। 3 নম্বর উপাদান হচ্ছে মূলধন, ক্যাপিটাল। ক্যাপিটাল বা মূলধন অর্থনীতির উৎপাদনের উপাদানের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মূলধন, ক্যাপিটাল। এখন মূলধন বলতে আমরা কি বুঝি? তো মূলধনের সংজ্ঞা দিতে হলে আমি একটা উদাহরণ দিই, দেওয়ার পরে সংজ্ঞাটা দিব, তাহলে সংজ্ঞাটা মনে থাকবে। মনে করে একজন কৃষক, সে ধান উৎপাদন করে। ধরো তার যে নির্ধারিত জায়গা আছে, মনে করো তার 1 একর ভূমি আছে, এই ভূমিতে সে ধান উৎপাদন করলো, এখান থেকে 40 মণ কি হলো, ধান উৎপাদন হলো। এই 40 মণ ধান থেকে, এই 40 মণ ধান তার ঘরে নিয়ে আসলো, ঘরে রাখলো। আমরা অর্থনীতিতে এটাকে মজুদ বলে থাকি। আবার এই 40 মণ ধান থেকে যদি কিছু ধান সে বাজারে নিয়ে যায়, 5 মণ ধান মনে করো সে বাজারে নিয়ে গেল, আমরা অর্থনীতিতে এটিকে যোগান বলে থাকি। যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রির জন্য উপস্থাপন করা হয়, তার নাম কি, যোগান। এখন মনে করি সে 40 মণ ধান থেকে 2 মণ ধান মনে করো সে একটু আলাদা করে ফেলে, 2 মণ ধান আলাদা করে ফেলে। এই ধানটা সে বাজারে নিল না, বিক্রির জন্যও নিল না, আবার নিজে ভোগ করার জন্য সে নিজের ভোগের জন্য ব্যবহার করল না, আলাদা করে রেখে দিল। পরবর্তী সময় পুনরায় উৎপাদনে এই ধানটুকু সে ব্যবহার করে। তাহলে এটার নাম আমরা কি বলবো? এটার নাম বলবো ধানের কি, বীজ। এটা বীজ আকারে সে রেখে দিল, অত্যন্ত যত্ন সহকারে সে রেখে দিল আলাদা করে। তার ইচ্ছা হচ্ছে পরবর্তী মৌসুমে আবারও সে কি করবে, ধান উৎপাদন করবে এই বীজ থেকে। তাহলে এটি হয়ে যাবে মূলধন। এটি হয়ে যাবে কি, মূলধন। তাহলে মূলধন কাকে বললাম? মূলধন কাকে বললাম? মূলধন উৎপাদন করে যে জিনিসগুলো পেয়েছে, উৎপাদন করে যে ধান পেয়েছে, এই উৎপাদনের কিন্তু একটা অংশ হচ্ছে কি, মূলধন। উৎপাদনের একটা অংশ হচ্ছে মূলধন। কোন অংশ? যে অংশ সে বাজারে বিক্রি করে নাই, যে অংশ সে ভোগে কি করে নাই, ব্যবহার করে নাই, খাওয়াতে সে কি করে নাই, লাগায় নাই, ভোগে ব্যবহার করে নাই, সেই অংশকে আমরা কি বলেছি, মূলধন বলেছি। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলি? সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। উৎপাদনের যে অংশ বর্তমান ভোগে ব্যবহৃত না হয়ে পরবর্তী সময়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়, তাকে মূলধন বলা হয়। উৎপাদনের যে অংশ, এই যে উৎপাদনের যে অংশ বর্তমান ভোগে ব্যবহৃত না হয়ে পরবর্তী সময়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে মূলধন। তাহলে মূলধনটা কি? মূলধনটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা।
মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, কারণ এটা উৎপাদন করে পাওয়া গেছে, এটা কিন্তু এমনি এমনি আসে নাই, উৎপাদন থেকে এসেছে। এজন্য এই কথাটা বলেছেন অর্থনীতিবিদ বম বোয়ার্কে বলেছেন, বম বোয়ার্ক অর্থনীতিবিদ বম বোয়ার্কের বক্তব্য হচ্ছে, তিনি বলেছেন মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। পরীক্ষায় প্রশ্ন আসে উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি, আমরা কোনটাকে বলব? মূলধন। কে বলেছেন? অর্থনীতিবিদ বম বোয়ার্কের বক্তব্য হচ্ছে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। অর্থনীতিতে মূলধনের আয় বা ব্যয়, এই মূলধনের আয় অথবা ব্যয় হচ্ছে সুদ, INTEREST, ইন্টারেস্ট। অর্থনীতিতে মূলধনের আয় অথবা ব্যয়কে কি বলা হয়? সুদ বলা হয়, ইন্টারেস্ট বলা হয়। মূলধন নিয়োগ করার জন্য মূলধনের মালিককে আমরা যা দেই, মনে করো ব্যাংক থেকে তুমি 2 লক্ষ টাকা নিয়ে আসলা, নিয়ে এসে তোমার উৎপাদন কাজে এটা কি করলা? ব্যবহার করলাম, মূলধন দ্রব্যাদি ক্রয় করলাম, তাহলে 2 লক্ষ টাকা হচ্ছে মূলধন। এই 2 লক্ষ টাকা আনার জন্য ব্যাংকে কি করতে হবে? অতিরিক্ত যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে সুদ। সুদ সুদ ইসলামী অর্থনীতিতে এই সুদটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এই সুদটাকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়। যদিও অর্থনীতির ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা আয় বা ব্যয়কে আমরা কি বলে থাকি? সুদ বলে থাকি, কিন্তু এই বিষয়টা কিন্তু ইসলামী অর্থনীতিতে বা ইসলাম ধর্মে সমর্থনযোগ্য নয়, এবং কোনো ধর্মেই সুদকে কিন্তু সমর্থন করা হয় না। কারণ সুদ ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে, অর্থাৎ সামাজিক একটা অসমতা কি করে তৈরি করে। সুতরাং সুদ থেকে আমরা সবাই নিজেকে কি রাখবো? বিরত রাখবো। সুদ থেকে সবাইকে নিজেকে সংযত রাখবো। সুদ মারাত্মক গুনাহ, সুদ এর গুনাহটা খুবই বড়। এটি কখনো অর্থনীতি, দেশ, জাতি, পরিবার, মানুষের জন্য কল্যাণ হতে পারে না। যাক, আমরা অর্থনীতির তথ্য যেহেতু পড়তেছি, আমরা তথ্য হিসেবে আমরা এখানে আলোচনা করতেছি, কিন্তু এর ফাঁকে আমি কথাটা মনে হলো আমি বলে দিলাম, যেহেতু সবার জানা দরকার। তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের এটা বোঝা দরকার যে এমন যে জিনিসটা যেটা মানুষকে কি করে? অসমতা তৈরি করে, ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়, এটি কিন্তু আমাদের কারো জন্য কি হতে পারে না? কল্যাণকর হতে পারে না। কোনো ব্যক্তির জন্য কল্যাণকর হতে পারে না, যেটি আমাদেরকে কি করে? অসমতা তৈরি করে। আল্লাহ আমাদের সবাইকে সুদ ঘুষ থেকে মুক্ত রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওকে, তাহলে আমরা মূলধন এর আয় বা ব্যয়কে কি বলি? অর্থনীতিতে সুদ বলি। এখন আমরা তৃতীয় উপকরণ শেষ করলাম। মূলধন নিয়ে আমরা আলোচনা করলাম, সংজ্ঞা দিলাম, বৈশিষ্ট্য বললাম। আশা করি মূলধন এর আইডিয়াটা তোমাদের কি হয়েছে? ক্লিয়ার হয়েছে। মূলধন উৎপাদনের কি? উৎপাদিত উপাদান। মূলধনের আয় বা ব্যয়কে সুদ বলা হয়। চার নম্বর, সংগঠন। সংগঠন, অর্গানাইজেশন। সংগঠন বা অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি? তো উৎপাদন করতে আমরা কি কি ব্যবহার করলাম? ভূমি ব্যবহার করলাম, শ্রম ব্যবহার করলাম, মূলধন ব্যবহার করলাম। এই সমস্ত বিষয় একত্রিত করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করাকে বলা হয় সংগঠন। তাহলে আমরা
যাকে মালিক বলে থাকি, আমরা অনেক সময় বলে থাকি যে এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন উনি, এই ফ্যাক্টরির মালিক হচ্ছেন উনি, ইত্যাদি কথা বলে থাকি। এই মালিক মানে হচ্ছে বা এই মালিককেই বলা হয় সংগঠক বা উদ্যোক্তা বলা হয় অর্থনীতিতে। সংগঠক বা কি বলা হয়, উদ্যোক্তা, অর্গানাইজার অথবা এন্টারপ্রেনার বলা হয়। আমরা যাকে মালিক বলি অর্থনীতিতে আমরা একে সংগঠক অথবা উদ্যোক্তা মানে অর্গানাইজার অথবা এন্টারপ্রেনার হিসেবে অভিহিত করে থাকি। তো উনি কি করেন, উনি উৎপাদন করতে গিয়ে কোথায় উৎপাদন করা যায় ভূমির ব্যবস্থা করেন, ভূমি ভাড়া নেন, খোঁজাখুঁজি করেন, তারপরে এখানে শ্রমিক নিয়োগ দেন, মূলধন দ্রব্যাদি ক্রয় করেন, এটাকে বিল্ডিং তৈরি করেন, ডেকোরেশন করেন, মেশিনারি যে দ্রব্যাদি কী করেন স্থাপন করেন, অনেক পরিশ্রম করে এটা কি করেন উৎপাদন শুরু করেন। এখানে ম্যানেজার নিয়োগ দেন, শ্রমিক কর্মচারী নিয়োগ দেন, বিক্রয়ের কি করেন ব্যবস্থা করেন। এই বিশাল কর্মযোগ্যতাকে কি করতে হয়, তার পরিকল্পনায় গ্রহণ করতে হয়, বাস্তবায়ন করতে হয়, বিক্রি পর্যন্ত বিক্রি করতে হয়। এই গোটা কার্যক্রম মানে উৎপাদনের শুরু থেকে বিক্রি পর্যন্ত এই সমস্ত কার্যক্রমকে বলা হয় সংগঠন। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? সংজ্ঞাটা হচ্ছে উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন ইত্যাদিকে একত্রিত করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করাকে সংগঠন বলা হয়। আবারও বলতেছি, উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন ইত্যাদিকে একত্রিত করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করাকে সংগঠন বলা হয়। এই সংগঠন এর কাজ যিনি করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা। সংগঠক কিন্তু উৎপাদনের ঝুঁকি কি করেন বহন করেন। উৎপাদন করতে গিয়ে অনেক ঝুঁকি কি করতে হয় বহন করতে। ঝুঁকিটা কি, কোনো কারণে যদি ক্ষতি হয় এই ক্ষতিটা কিন্তু মালিককে কি করতে হয়, সংগঠককে কি করতে হয়, বহন করতে হয়। এই ঝুঁকিটা কিন্তু শ্রমিক নিবে না। শ্রমিককে আপনি বলতে পারবেন না আমার তো ক্ষতি হয়েছে, আপনাকে কিন্তু বেতন দিতে পারবো না, অথবা বেতন আপনাকে 50% কি করলাম কম দিলাম। শ্রমিক কিন্তু সেটা মানবে না। শ্রমিক আন্দোলন শুরু করে দিবে। সে বলবে আপনার ক্ষতি তো আমাদের দেখার বিষয় না, আমরা পরিশ্রম করেছি, আপনি আমাদের বেতন দেন। কিন্তু মালিককে কি করতে হবে, ক্ষতিটা বহন করতে হবে। আবার মালিকে কিন্তু লাভ যদি হয় বেশি, সেটা আবার মালিক সে কি করে লাভের অংশটুকু সে গ্রহণ করে। তাহলে উদ্যোক্তার কিন্তু কি আছে, লাভও আছে, আবার কি আছে, সে অনেক ঝুঁকি কি করতে হবে, বহন করতে হয়। তো অর্থনীতিতে সংগঠনের আয় বা ব্যয়কে মুনাফা বলা হয়। মুনাফা, প্রফিট। ভূমির আয় বা ব্যয়কে খাজনা বললাম, শ্রমের আয় বা ব্যয়কে মজুরি বললাম, মূলধনের আয় বা ব্যয়কে সুদ বললাম, সংগঠনের আয় বা ব্যয়কে মুনাফা বললাম, প্রফিট। তো এখন আমরা উৎপাদনের 4টা উপাদান কি করলাম, শেষ করলাম। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উপাদানের ভিতরে আরো বিভিন্ন কি আছে, উপকরণ আছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম, বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, বিভিন্ন উদাহরণ আমরা কি করলাম, দিলাম। এখন আমরা এই উৎপাদনের 4টা উপাদানের ভিত্তিতে আমরা একটা উৎপাদন অপেক্ষক কি করব, তৈরি করব। উৎপাদন অপেক্ষক খুব ইম্পর্টেন্ট। উৎপাদন অপেক্ষক আমি লিখলাম উৎপাদন অপেক্ষক, প্রোডাকশন
ফাংশন। উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন। আমরা জানি অর্থনীতিতে উৎপাদন শব্দটি বারবার কি আসে। উৎপাদন শব্দটি অপেক্ষক শব্দটি বারবার আসে। তো উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন, এটাকে আমরা সংজ্ঞায়িত করব। আমরা জানি অপেক্ষক কাকে বলে। অপেক্ষক হচ্ছে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যকার বীজগাণিতিক সম্পর্ককে কি বলে? অপেক্ষক বলে। স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যকার বীজগাণিতিক সম্পর্ককে অপেক্ষক বলে। তাহলে উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা দিতে হলে স্বাধীন চলক লাগবে, অধীন চলক লাগবে। এখন আমরা যদি উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা দিতে চাই, উৎপাদনকে যদি প্রশ্ন করি যে উৎপাদন তুমি কার উপর নির্ভর করো, আনসারটা আমরা কি পাবো বলতো? উৎপাদনটা কার উপর নির্ভর করে? তাহলে আমরা দেখো একটু আগে যা পড়েছি, উৎপাদনটা নির্ভর করে ভূমির উপর। ভূমি যদি বেশি নেও, ভালো ভূমি নাও, উৎপাদন বেশি হবে। উর্বর যদি ভূমি হয়, উৎপাদন বেশি হবে। তো উৎপাদনটা ভূমির উপর নির্ভর করলো, উৎপাদন শ্রমের উপর নির্ভর করলো, উৎপাদন মূলধনের উপর নির্ভর করে, সংগঠনের উপর নির্ভর করে। তাহলে এগুলা কি? উৎপাদনের উপাদান। তাহলে উৎপাদন কার উপর নির্ভর করে? উৎপাদনের উপাদানের উপর নির্ভর করে। তাহলে প্রশ্ন করে যেটা আমরা আনসার পেয়েছি, অর্থাৎ যার উপর নির্ভর করে সেগুলো হচ্ছে স্বাধীন চলক। আর যাকে প্রশ্ন করেছো, কাকে প্রশ্ন করেছো? উৎপাদনকে, এটি হলো অধীন চলক। অধীন চলক সমীকরণের কোন দিকে থাকে? বাম দিকে থাকে। এই যে কোয়ান্টিটি প্রোডাকশন, কিউ ইজ ইকুয়াল টু, এই কিউ বলতে কোয়ান্টিটি অফ প্রোডাকশন, উৎপাদনের পরিমাণ। কিউটা আমরা চাহিদায় যখন ব্যবহার করি এটাকে বলি কোয়ান্টিটি অফ ডিমান্ড। আমরা কিউ যখন সাপ্লাইয়ে ব্যবহার করি, কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ বলে। এখানে উৎপাদনে ব্যবহার করেছি, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে ও। তো উৎপাদন অপেক্ষক এখানে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে ও। এখানে চারটা উপাদান আছে। এল এ মানে হচ্ছে শ্রম, এল এ হচ্ছে ল্যান্ড, ভূমি। এল এ হচ্ছে কি? ভূমি। ভূমিকে আমরা অর্থনীতিতে এল এ দ্বারা প্রকাশ করি, অথবা কোন কোন অর্থনীতিবিদ এল দ্বারাও কি করেছেন? প্রকাশ করেছেন। নামের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে এমন কোনো কথা নাই, এটি প্রচলিত রীতি। অর্থনীতিবিদরা যা দ্বারা প্রকাশ করেছেন আমরা তা দ্বারা প্রকাশ করেছি। নামের প্রথম অক্ষর দেখো এখানে আছে, আবার এই শ্রমের ক্ষেত্রে এলটা আছে, শ্রম। তাহলে তো আবার এল দ্বারা ভূমিকে প্রকাশ করা যাবে না। অর্থনীতিবিদরা এল এর পরে এটা দিচ্ছেন, অথবা অনেকে এল দ্বারা প্রকাশ করেছেন শ্রম। এল দ্বারা প্রকাশ করা হয়েছে শ্রম। কে হচ্ছে কে, ক্যাপিটাল কিন্তু সি দিয়া কিন্তু কস্ট, খরচকে প্রকাশ করি, অথবা কনজাম্পশন, ভোগকে প্রকাশ করি। মাইক্রো ইকোনমিক্সে কস্ট আর ম্যাক্রো ইকোনমিক্সে আমরা সি দ্বারা প্রকাশ করি কনজাম্পশনকে। এজন্য অর্থনীতিবিদরা সি না নিয়ে কি নিয়েছেন? কে নিয়েছেন। কে হচ্ছে মূলধনকে তারা কে দ্বারা কি করেছেন? প্রকাশ করেছেন। আর ও হচ্ছে অর্গানাইজেশনের ও, সংগঠন ও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হচ্ছে উৎপাদনের উপাদান। তাহলে উৎপাদনের উপাদান সমীকরণের কোন দিকে আছে? ডানে আছে। এগুলো হচ্ছে কি চলক? স্বাধীন চলক। আর এই কিউটা কি? এই কিউটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। এটা কোন দিকে আছে? সমীকরণের বামে আছে। এটা হচ্ছে অধীন চলক। তাহলে এই দেখো স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যকার সম্পর্ক, এজন্য এটা হচ্ছে অপেক্ষক। আর যেহেতু স্বাধীন চলক উৎপাদনের পরিমাণ, অধীন চলক যেহেতু স্বাধীন চলক উৎপাদনের উপাদান,
আর অধীনচল উৎপাদনের পরিমাণ, সেটা কি হয়ে গেল উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষকে স্বাধীন চলক হিসেবে কি আছে? উৎপাদনের উপাদান আছে। উৎপাদন অপেক্ষকে অধীন চলক হিসেবে উৎপাদনের পরিমাণ আছে, কোয়ান্টিটি অফ প্রোডাকশন। তাহলে আমরা উৎপাদন অপেক্ষকের সংজ্ঞাটা কিভাবে লিখব? আমরা লিখব উৎপাদনের উপাদানসমূহের উপর, উৎপাদনের উপাদানসমূহের উপর উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতা বীজগাণিতিক সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়। উৎপাদনের উপাদানসমূহের উপর উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতার বীজগাণিতিক সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়। আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উৎপাদন চ্যাপ্টারটা শুরু করলাম। বড় একটা অধ্যায়। উৎপাদনের বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। উৎপাদন বলতে আমরা কি বুঝি, উৎপাদন এর উপকরণ সমূহ নিয়ে আমরা আলোচনা করলাম, এর সংজ্ঞা দিলাম, উদাহরণ দিলাম, বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করলাম। আমরা সর্বশেষ উৎপাদন অপেক্ষক নিয়ে কি করলাম? আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করো, যেটা অত্যন্ত জরুরি। সালাত কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যাবে না। সালাতের মাধ্যমে কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও। ইনশাআল্লাহ হয়তো আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে মুক্তি দিলে আমরা হয়তো আবারও ক্লাসে ফিরে যেতে পারবো। আমরা আল্লাহর কাছে সেই আবেদন করছি, আল্লাহ যাতে আমাদেরকে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে নেন, আবারও যাতে আমরা সশরীরে ক্লাসে উপস্থিত হতে পারি, সমস্ত কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলে, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে এবং তোমাদের সবাইকে এই উপদেশ প্রদান করে যে অবশ্যই কোনো অবস্থাতেই কি সালাত পরিত্যাগ করা যাবে না, জামাতের সহিত সালাত আদায় করতে হবে। এবং তোমরা পাশাপাশি ইসলামিক বিভিন্ন স্কলারের বইগুলো পড়তে পারো, যেহেতু অনেক সময় এখন তোমাদের প্রত্যেকটা সেশনের তো সময় বেড়ে গেছে। যারা 1 বছর পরে পরীক্ষা দিতে চাচ্ছ, এরা তো এখন 1 বছরের পরে পরীক্ষা দিতে পারতেছ না। যেহেতু অনেক সময় আছে, এখানে বিভিন্ন জ্ঞান অর্জনের তোমাদের সুযোগ আছে। ইসলামী বিভিন্ন স্কলারের বইগুলো পড়তে পারো। এর মধ্যে আমি তোমাদেরকে পরামর্শ দিব, খুবই ভালো বই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই, এগুলো কালেকশন করে পড়তে পারো। আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর মহসিন ইত্যাদি শায়েখদের বইগুলো পড়লে তোমাদের সহি আকিদা তোমাদের ভিতরে জাগ্রত হবে। সঠিক কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা তোমরা অনুধাবন করতে পারবে। কারণ আমাদের কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন সুন্নাহর বাইরে গেলেই কি আছে? বেদাত আছে, শিরক আছে। এই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। শিরকের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিদআত করলে সেটা কবুল হবে না। বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, যেটা আমাদের দেশে চলতেছে। আল্লাহ আমাদের সেই জিনিসগুলো থেকে হেফাজত করুন। আমাদের দেশে কিন্তু বিদআত এবং শিরকের চড়াচড়ি। তো এগুলো থেকে যদি বেঁচে থাকতে যদি চাও, নিজে জ্ঞান অর্জন করতে হবে। আরেকজনের বক্তব্য শুনে আমল করা চলবে না। নিজে পড়ো। নিজে কোরআনের বাংলা ব্যাখ্যা আছে, হাদিসের বাংলা অর্থ বের হয়ে গেছে, এখন নেটে সার্চ দিলেই সব কিছু পাওয়া যায়। তো নিজে পড়ো। নিজে যদি পড়ে যদি আমল করো, সে আমলটা শক্তিশালী হবে, তোমার স্যাটিসফ্যাকশন হবে এবং আশা করা যায় বিদআত থেকে বাঁচতে পারবে। বিদআত এবং শিরক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শিরক বিদআত মুক্ত রেখে আল্লাহর ইবাদত করতে পারি সেই তৌফিক দান করুন। এবং সবাই বাসায় পড়াশোনাতে সময় দাও। সবার প্রতি, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুভকামনা থাকলো। আবারও আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হতে পারবো সেই আশাবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।